আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন আমার প্রিয় আপুরা? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভীষণ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে দেখতে নিশ্চয়ই কোনো না কোনো অংশ একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে কথা বলবো। আমরা যারা মধ্যবিত্ত, আমাদের স্বামীদের ইনকাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হয়ে থাকে। কারো দেখা যায় 10,000, কারো দেখা যায় 20,000, কারো দেখা যায় 30,000। প্রত্যেক মাসে কিন্তু এরকমটাই হয়ে থাকে। স্বামীদের যদি এরকম কম টাকা ইনকাম হয় তাহলে দেখা যায় সাংসারিক খরচ, বাচ্চাদের লেখাপড়া, সেই সাথে বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল সকল কিছু দিয়ে একটা পর্যায়ে দেখা যায় সঞ্চয় করা হয় না। আমি একজন গৃহিণী হয়ে প্রতি মাসে সংসার খরচ বাদেও এমন কিছু পরিকল্পনা করি, ওই পরিকল্পনা কাজে লাগিয়ে কিন্তু প্রতি মাসে আমি 3 থেকে 5 হাজার টাকা সঞ্চয় করে থাকি। অনেকের মনে নিচে প্রশ্ন আসবে যে আসলে সেই পরিকল্পনাগুলো কি। প্রথমত যে উপায়টির কথা বলবো সেটা হলো খরচ লেখার অভ্যাস তৈরি করা। আমাদের অনেকের ভিতরেই কিন্তু 10 টাকা, 20 টাকা, 30 টাকা এই সামান্য টাকা খরচ হয়ে গেলে অনেকে ভাবে এটা তো 10 টাকা, মাত্র 20 টাকা, এটা লেখার কি আছে। আসলে যখন এই 10 টাকা, 20 টাকা আমরা লিখে রাখবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় বেশি টাকা খরচ হয়েছে। আসলে বলতে কি জানেন, আমরা যেহেতু মধ্যবিত্ত, আমরা কিন্তু চাইলেও বেশি টাকা খরচ করতে পারি না। আমরা যারা মধ্যবিত্ত, আমাদের কিছু নিয়ম আছে বা রুলস আছে, আমাদের কিন্তু ওই রুলস বা নিয়ম মতেই চলতে হয়। ওই হিসেবে কিন্তু আমার ভিতরেও এই অভ্যাসটা তৈরি করে নিয়েছি, কোথায় কত টাকা খরচ হলো সেটা সবসময় আমি লিখে রাখি। দ্বিতীয় নম্বরে যে উপায়টির কথা বলবো সেটা হলো অবসর সময়কে কাজে লাগানো। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অবসর সময়কে কাজে লাগানোর মানে কি। দেখুন, আমরা গৃহিণীরা কিন্তু সংসারে নানান কাজ করে থাকি। রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চা সামলানো সকল কাজ কিন্তু আমাদেরই করতে হয়। এর ফাঁকেও কিন্তু দেখা যায় প্রতিদিন কমপক্ষে 2-1 ঘন্টা সময় আমাদের হাতে থাকে। এই যে প্রতিদিন 2-1 ঘন্টা সময় আমাদের হাতে থাকে, আমরা চাইলে কিন্তু এই সময়টার ভিতরে কিছু আয় করার চেষ্টা করতে পারি। যেমন ধরুন, আপনার হাতে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় থাকে, আপনি চাইলে 1টি বা 2টি টিউশনি করতে পারেন। অথবা বাড়ির আঙ্গিনায় যদি একটু ফাঁকা জায়গা থাকে, সেখানে কিন্তু সবজি গাছ রোপণ করা যায়। যেমন ধরুন, লাউ, টমেটো, বেগুন, সিম, মিষ্টি কুমড়ো, নানা ধরনের সবজি গাছ কিন্তু লাগানো যায়। আমরা আমাদের বাড়িতে লাগানো সবজি গাছ থেকে সবজি সংগ্রহ করে যদি অন্ততপক্ষে একটা বেলা কাটাতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক টাকাই সঞ্চয় হয়। যেহেতু 3 বেলা, প্রতিদিন 1 বেলা করে হলে কিন্তু 30 দিনে 30 বেলা। তো 30 দিনে কিন্তু 30 বেলায় প্রচুর টাকা সঞ্চয় করা যায়। এই তো দেখতেই পাচ্ছেন, আমি আমার বাড়ির আঙিনায় সবজি গাছ রোপণ করেছি। এখন কিন্তু আমি এখান থেকে শাক তুলে নিচ্ছি। আসলে নিজের গাছ থেকে সবজি বা শাক বা যেটাই বলেন না কেন, এটা তোলার মজাটাই কিন্তু অন্যরকম। তাই আমরা সব সময় চেষ্টা করব অবসর সময়টাকে কাজে লাগানোর, হোক সেটা সবজি গাছ রোপণ করে অথবা অন্য কোনো উপায়ে। 3 নম্বরে যে উপায়টির কথা বলবো সেটা হলো আগে সেভিংস করা, তারপরে খরচ করা। অনেকে বলতে পারেন সেটা আবার কি। আমাদের প্রত্যেকের প্রত্যেক মাসে যে একটা অ্যামাউন্ট আসে হাতে, অথবা প্রত্যেক মাসে আমরা যে বেতনটা পাই, সেখান থেকে আমরা চেষ্টা করব 20% টাকা সরিয়ে রাখার। আমরা এমন একটা জায়গায় এই টাকাটাকে রেখে দিব যেখান থেকেও চাইলেও আমরা এই টাকাটা যাতে উঠাতে না পারি। এভাবে করে যদি আমরা প্রতি মাসে 20% টাকা সরিয়ে রাখি, 12 মাসে কিন্তু অনেক টাকা সঞ্চয় হয়ে যায়। এভাবে যদি আমরা 1 বছর বা 2 বছর অথবা 5 বছর এভাবে যদি সংরক্ষণ করে রেখে দিই, তাহলে দেখা যায় আমাদের বিগ বাজেটের কোনো একটা চাহিদা আমরা পূরণ করতে পারি। আমরা অনেক সময় অনেকেই ভাবি যে এই মাসে সঞ্চয় করব না, তার পরের মাস থেকেই সঞ্চয় করব। এই যে পরের মাস থেকে সঞ্চয় করব করে একটা সময় কিন্তু আমাদের আর হয়ে ওঠে না। তাই আমি বলবো আগে সেভিংস করা, পরে খরচ করা। আমরা অনেকে কি করি, আমাদের হাতে টাকা আসলে আমরা কোনো না কোনোভাবে টাকাটা ভেঙে ফেলি এবং সবসময় নিজের ভিতরে এমন একটা চিন্তা তৈরি করি যে আমার দ্বারা কখনোই সঞ্চয় হবে না, আমি কখনো সঞ্চয় করতে পারবো না, এটা আমার দ্বারা কখনোই হবে না। আসলে আমরা যদি বড় বড় সঞ্চয়গুলো না করতে পারি, তাইলে আমরা অন্ততপক্ষে ছোট ছোট সঞ্চয়গুলো তো করতে পারি, তাই না? আমরা যদি প্রতিদিন ব্যাংকে 30 টাকা বা 20 টাকা করে রেখে দিই, 20 টাকা করে যদি রেখে দিই, তাহলে কিন্তু মাস শেষে দেখা যায়
সেখানে আমাদের 600 টাকা হয়ে যায়, অথবা 30 টাকা করে যদি রেখে দিই তাহলে কিন্তু 900 টাকা হয়ে গেল। এই ছোট ছোট সেভিংসগুলোও তো আমরা করতে পারি, তাই না? দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার গাছ থেকে অনেকগুলোই শাক তুলে নিচ্ছি। প্রতিনিয়ত এভাবে করেই কিন্তু সবজির অনেকটা চাহিদা আমি বাড়ি থেকেই পূরণ করে থাকি। আর মাশাল্লাহ শাকগুলো তুলতে আমার এতটাই ভালো লেগেছে, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। নিজের হাতে গাছ রোপণ করে সেখান থেকে সবজি তোলার মজাটাই কিন্তু অন্যরকম। আমরা অবসর সময়টাকে এভাবে হেলা অবহেলা না কাটিয়ে এভাবে চাইলে কিন্তু আমাদের ছাদে বা ব্যালকনি বা বাড়ির আঙ্গিনা যদি একটু ফাঁকা জায়গা থাকে সেখানে কিন্তু এভাবে আমরা সবজি গাছ রোপণ করতে পারি, যেটার মাধ্যমে প্রত্যেক মাসে কিন্তু আমরা অনেক টাকাই সঞ্চয় করতে পারি। আসলে কি জানেন, আমাদের কিন্তু প্রত্যেকটা গৃহিণীর একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, যেহেতু আমরা মধ্যবিত্ত। আমরা চাইলেও কিন্তু ওইভাবে বিলাসবহুলভাবে চলতে পারি না। দেখতেই পাচ্ছেন গাছ থেকে তো শাক তুলে নিয়েছি, এবার কিন্তু এখানে নিয়েছি শুটকি মাছ। অনেক দিন পর কিন্তু আজকে শাক দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে নিব। আমি কিন্তু পুঁই শাক তুলে নিয়েছি, পুঁই শাকটা কিন্তু আমার ভীষণ প্রিয়, সেই সাথে কিন্তু শুটকি মাছও আমার অনেক প্রিয়। মাঝে মাঝে মাছ মাংসের পাশাপাশি আমরা যদি একটু শাক পাতা রান্না করি সেটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। তখন খুব ইচ্ছে করে যে একটু যদি ব্যতিক্রম খাবার খেতে পারতাম, যেমন একটু শাক ভাজা বা রান্না বা ডাল রান্না বা ভর্তা। এই রান্নাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। শুটকি মাছ দিয়ে চাইলে কিন্তু যে কোনো ধরনের ভর্তা তৈরি করা যায়, সেটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এবং শাক পাতা দিয়ে কিন্তু রান্না করলে সেটাও কিন্তু ভীষণ মজার হয়। এবার 5 নম্বরে যে উপায়টির কথা বলবো সেটা হলো অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে আমরা সব সময় বিরত থাকব। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে গেলাম, আমরা যখন চোখের সামনে যেটা পড়লো সেটাই কিনে নিয়ে আসলাম, অথচ সেটা আমার কোনো কাজেই দিল না, ঘরে এসে আমরা সেটা রেখে দিলাম। এমনটা কিন্তু কখনই করা যাবে না। আমাদের যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমরা কিনে নিব। যেহেতু আমরা মধ্যবিত্ত, আমরা কিন্তু সব সময় হিসেব করে আমাদের চলতে হয়। এবং আমাদের ভিতরে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হলো অন্য কাউকে ফলো করা। সেটা কিন্তু কখনোই করা যাবে না। অন্যজন কি করলো বা সে কিভাবে চললো বা সে কি কিনলো, এটা কিন্তু আমাদের কখনোই দেখা যাবে না। এই যে অন্যকে ফলো করা, এটা থেকে যদি আমরা বিরত থাকি তাহলে কিন্তু আমরা অনেক টাকাই সঞ্চয় করতে পারবো। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাতাগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। আমার কাছে এতটাই ভালো লেগেছে, কি বলবো, পাতাগুলো কিন্তু খুবই তাজা, যেহেতু মাত্রই গাছ থেকে তুলে এনেছি, আপনারা দেখতেই পেয়েছেন। তো আরেকটা কথা বলবো আপনাদের সাথে, সেটা হলো আমি কিন্তু ইউটিউবে কাজ করি 1.5 বছরের বেশি। তো কখনোই কিন্তু ক্যামেরার সামনে আমি আসি না, এবং আমাকে কিন্তু কখনো কোনো ভিডিওতে দেখা যায়নি। তো আজকের ভিডিওতে আপনারা যাকে দেখতে পেয়েছেন, এটা কিন্তু আমি বলবো না যে এটা কে, এটা কিন্তু সিক্রেট থেকে যাবে। আপনারাই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন যে এটা কে হতে পারে, এটা কি আমি না অন্য কেউ। জানি না ভিডিওর এই পর্যায়ে এখনও কারা রয়েছেন, যারা রয়েছেন তারা তো আছেনই, তারা তো আমার কথাটা শুনতে পেয়েছেন। আর যারা ভিডিওর শুরুতেই চলে গেছেন তারা তো আর শোনেননি। যাই হোক, অনেক কথাই বলেছি আপনাদের সাথে। তো সব কিছু গুছিয়ে চলে এসেছি রান্নায়। আমি কিন্তু প্রতিদিনই মাটির চুলায় রান্না করি, তো আজকে কিন্তু আমি গ্যাসেই রান্নাটা করে নিচ্ছি। আমার হাতে আজকে সময় খুব অল্প, তাছাড়া বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি যেহেতু বাহিরে মাটির চুলায় রান্না করি, তো বাহিরে যেতে কিন্তু আমার খুবই কষ্ট হয়, যার কারণে কিন্তু আমি ঘরেই রান্নাটা করে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় শুটকিটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। আর শুটকি মাছ যখনই আমি রান্না করি তেলে একটু ভেজে নিলে শুটকি মাছের যে একটা স্মেল, সেই স্মেলটা কিন্তু বের হয়। আমি কিভাবে রান্না করি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করা। আসলে অনেকে অনেকভাবে রান্না করে, তাছাড়া এক এক অঞ্চলে রান্না কিন্তু এক এক রকম হয়। আর আমি কিন্তু ছোটোবেলা থেকেই আমি আমার মাকে ফলো করেছি। আর প্রত্যেকটা মেয়ে আমার কাছে মনে হয় মা এবং শাশুড়ি এই দুইজনের একজনকেই ফলো করে। আসলে বাবার বাড়িতে থাকতে কিন্তু রান্নাবান্না তেমন একটা করা হয়নি, টুকিটাকি কাজ করতাম, তবে রান্নার কাজটা কিন্তু খুবই কম করা হতো। যেহেতু সব সময় কলেজে যেতাম, এটা সেটা প্রাইভেট টিউশনি লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে কিন্তু রান্না তেমন একটা করা হয়নি। বিয়ের পরে কিন্তু আস্তে আস্তে রান্না শেখা। তো জানি না কতটুকুন পারি, যতটুকুন পারি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি শাক রান্নার পাশাপাশি একটু আলু কুচি করে কেটে দিয়েছি। দেখা যায় একটা বা দুইটা আলু একটু কুচি কুচি করে কেটে দিলে
শাকের যে একটা স্বাদ, সেই স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর আমি সব সময় শাক রান্নাতে আলু দিয়ে থাকি, আমার কাছে খেতে অনেকটাই ভালো লাগে। শাক রান্না বলেন বা ভাজা বলেন, যেটাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।